স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঢাকায় হয়ে গেল 3 দিনের বেসিস সফট এক্সপো। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা 19 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চলে আয়োজন। দেশের সফটওয়্যার শিল্পের সম্প্রসারণে এই আয়োজনের লক্ষ্য। প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল সফটওয়্যার সেবা প্রদর্শনী, উদ্বোধনী মোবাইল সেবা, ডিজিটাল কমার্স, আইটিইএস ও বিপিও জোন। অংশ নেন দেশি বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির। স্বাগত সৈয়দ আলমাস কবির। আমরা একটু বেসিসের এই এক্সপোটা হয়ে গেল, প্রতি বছরই যেটা হয় যে বাংলাদেশের সফটওয়্যার শিল্পে কী ধরনের পরিবর্তন আসছে, নতুন কী কী জিনিস ইকুইপ হচ্ছে, সব কিছু এখানে সবার সামনে উপস্থাপন করা হয়। এই বছর আসলে নতুন কি ধরনের প্রোডাক্ট এসেছে এবং সেগুলি নিয়ে মার্কেটে সাড়া কেমন ছিল? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা বেসিস থেকে প্রতি বছর আমরা সফট এক্সপোর আয়োজন করে থাকি। এটি আমাদের একটি সিগনেচার ইভেন্ট, ফ্ল্যাগশিপ ইভেন্ট। আমাদের প্রধান উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে কী ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে, কী ধরনের সার্ভিস আমরা দিতে পারছি, এগুলোকে সবার সামনে তুলে ধরা, শোকেসিং করা। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি আছে বা অনেক কর্পোরেট যারা ইউজার, ব্যাংক আছে ইত্যাদি, অনেকে কিন্তু আসলে ঠিক জানেন না যে বাংলাদেশে অনেক সফিস্টিকেটেড কাজ হয়, অনেক ভালো ভালো কাজ হয়, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ হয়। কারণ আমরা কিন্তু প্রায় 70-80টা দেশে কিন্তু আমরা সফটওয়্যার এক্সপোর্ট করে থাকি। সো এই জিনিসগুলো তারা জানেন না যে আমাদের দেশে যে তরুণরা আছে তারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের ক্ষমতা বা তাদের দক্ষতা সম্বন্ধে সেটা কি আমরা এই সফট এক্সপোর মাধ্যমে দেখাবার চেষ্টা করি, এবং এবছরও আমরা সেটা করার চেষ্টা করেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যারা এই মেলায় এসেছেন, যে ইউজাররা, যে কর্পোরেট ইউজাররা বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা দেখে একটা রিয়েলাইজ করতে পেরেছেন যে এখানে খুব ভালো ভালো কাজ হচ্ছে এবং এর ফলে আস্থাটা তৈরি হচ্ছে আমাদের দেশীয় সফটওয়্যারের প্রতি, দেশীয় সার্ভিসেসের প্রতি। আর নতুনের কথা যেটা বললেন, এবছর নতুন ধরনের প্রোডাক্টের বলতে আমরা দুটো আলাদা জোন করেছিলাম, একটি এক্সপেরিয়েন্স জোন, একটি ইন্ডাস্ট্রি 4.0 জোন। আপনি জানেন যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু এখন একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সো সেই বিষয়ে বেশ কিছু আইওটি, ইন্টারনেট অফ থিংস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জাতীয় বেশ কিছু প্রোডাক্ট এবং সার্ভিস এখানে দেখানো হয়েছে, ডিসপ্লে করা হয়েছে। সো এইগুলো আমার মনে হয় সবাই খুব ইন্টারেস্টেড ছিল। নতুন বলতে আমার মনে হয় এইগুলো এবার বেশ সবার নজর কেড়েছে আর কি। আলমাস কবির, আমরা এই যে অটোমেশনের কথা বলছি, যত ডিজিটাইজেশনের কথা বলছি, সেটার জন্য সফটওয়্যার একটা বড় উপাদান। সেই ক্ষেত্রে বিশেষ করে বেসরকারি এবং সরকারি সব ক্ষেত্রেই অটোমেশনের প্রস্তুতি কতটা? আলমাস কবির, বাংলাদেশি সফটওয়্যার বাংলাদেশি কোম্পানিগুলিতে এবং সরকারেও কীরকম ব্যবহার হচ্ছে এবং সেটার ক্ষেত্রে আমাদের দক্ষতা কতটুকু বাড়ছে? বাংলাদেশে একটা বড় মার্কেট রয়েছে, বড় পোটেনশিয়াল। আমাদের একটা এস্টিমেট অনুযায়ী প্রায় $1 বিলিয়ন মার্কেট শুধু আমাদের লোকাল মার্কেটেই রয়েছে, সুযোগ রয়েছে। আমি এক্সপোর্টের কথা যদি নাই বা ধরি, সরকারের আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে একটা রূপকল্প আছে, সেই রূপকল্প অনুযায়ী সরকার কিন্তু ইতিমধ্যেই প্রায় 4000 নাগরিক সেবাকে অনলাইনে নিয়ে আসার একটা পরিকল্পনা নিয়েছেন এবং তার মধ্যে প্রায় অর্ধেক আগামী 3 বছরের মধ্যে করা হবে। অর্থাৎ প্রায় 2000 সেবাকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে আসা হবে। এখানে কিন্তু একটা বড় কাজ। এবং আমি আমার উদ্বোধনী বক্তৃতায় এবং সমাপনী বক্তৃতায় দুবারই আমি বলেছি, মন্ত্রী মহোদয় যারা ছিলেন, সরকারি কর্মকর্তা যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে আমি বলেছি এবং আপনাদের উদ্দেশ্যে মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো করার জন্য কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলোর যথেষ্ট দক্ষতা রয়েছে, তারা পারদর্শী। এরকম অনেক কাজ তারা অলরেডি করেছে বিদেশের জন্য এবং বিদেশে সেগুলো অলরেডি ব্যবহার হচ্ছে। সো এই যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য সরকারি যে পরিকল্পনাগুলো রয়েছে, অনলাইনে নিয়ে আসার বিভিন্ন সেবাগুলোকে, সেগুলো প্রত্যেকটা কাজ করার মতো পারদর্শিতা, দক্ষতা আমরা
আমরা রাখি এবং আমাদের এজন্য কিন্তু বিদেশি কোনো সফটওয়্যার বা কারো প্রতি আমরা মুখাপেক্ষি মানে থাকার দরকার নেই। সো এটা আমি আবারও আশ্বস্ত করছি আর কি। এবং আমাদের যে যারা এই ইন্ডাস্ট্রিতে এখন সম্পৃক্ত হচ্ছেন তাদেরকে যেটা আপনিও বলছেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা বলি যে এটা একেবারেই চলে এসেছে, কিন্তু সেটার জন্য তো আমাদের আসলে শুধুমাত্র মেশিন রেডি করলেই হবে না, ম্যান বিহাইন্ড মেশিন রেডি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কতদূর এগিয়ে যেতে পারছি? আম, ভীষণ একটা মানে দামি একটা প্রশ্ন, ভীষণ একটা ক্রুশাল প্রশ্ন করেছেন আপনি। এই জিনিসটা নিয়ে আমরা আমাদের যে তৃতীয় দিনে আমরা একটি লিডারশিপ মিট করেছিলাম, সেখানে সরকারি বেসরকারি খাত থেকে যারা ইন্ডাস্ট্রি লিডার এবং সরকারি উচ্চপদস্থ উপদেষ্টা এবং মুখ্য সচিব, আমরা তাদেরকে এনেছিলাম এবং তাদেরকে এই জিনিসটাই কিন্তু জিজ্ঞেস করেছি। আই ওয়াজ মডারেটিং, আই ওয়াজ আস্কিং যে আমরা টেকনোলজিক্যালি একটা প্রসপারাস বাংলাদেশের জন্য কতটা রেডি। মুশকিল হচ্ছে যে আমাদের সরকার এটা রিয়েলাইজ করছেন, কিন্তু যেটা করা দরকার, আমি এটা আমার একটা রেকমেন্ডেশন যে এই মুহূর্তে একদিনও সময় নষ্ট না করে এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যেই দক্ষতাগুলো আমাদের প্রয়োজন, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন রোবোটিক্স, ব্লকচেন, এআর, ভিআর ইত্যাদি, এই যে নতুন নতুন যে স্কিলগুলো, এগুলোকে এখনই আমাদের কলেজ ইউনিভার্সিটির কারিকুলামে ঢুকিয়ে দেওয়া। এবং তার ফলে যেটা হবে, আমরা এই ছেলেমেয়েগুলো যখন 4 বছর 5 বছর পরে তারা গ্র্যাজুয়েট করে বেরোবে, তারা কিন্তু এই দক্ষতা নিয়ে বেরোবে এবং ততদিনে কিন্তু আগামী 3 থেকে 5 বছরের মধ্যে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু চলে আসবে আমাদের এখানে। সো তখন এই মেয়েগুলো সেটাকে মোকাবেলা করতে পারবে। আমরা যদি সময় নষ্ট করতে থাকি, আমরা যদি না করি, আমরা কিন্তু দক্ষ জনসম্পদ হয়তো আমরা তৈরি করব, কিন্তু হয়তো অন্য বিষয় করব। সেই বিষয়টা হয়তো 3 বছর পরে 5 বছর পরে হয়তো রেলেভেন্ট নাও হতে পারে। সো আমাদের যেটা এখন করা দরকার, 4IR এর কথা চিন্তা করে সেই স্কিলগুলো এখনই আমাদের ছেলেমেয়েদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে এখনই পড়ানো শুরু করা উচিত। কারণ আমি যদি 3 বছর 4 বছর চিন্তা করি যে আমি তখন থেকে শুরু করব, তাহলে তো আমাকে আসলে সাপ্লাই চেইনে অবশ্যই যথেষ্ট লোকবল প্রয়োজন হবে। এবং এই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো আসলে যদি এগিয়ে না আসে, যখন আপনার ডিমান্ড তৈরি হয়ে যাবে, তখন সাপ্লাই নতুন করে তৈরি করে আসলে এখানে দেখা যাবে যে ইকুইলিব্রিয়াম ঠিক মতো থাকবে না, তখন আমাদের বাইরের দিকে হাত বাড়াতে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে আমাদের যে মনে করেন আমরা যেই শিল্প নিয়ে গর্ব করি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখানে তো প্রায় 5 মিলিয়ন মানুষ কাজ করে, 50 লক্ষ মানুষ কাজ করে। তাদের কি হবে? সো আমরা যদি তাদেরকে অন্য ধরনের দক্ষতা না দিতে পারি, তাহলে কিন্তু ওই লেবার, যে চিপ লেবারের দেশ হিসাবে আমরা যে এখন এই অ্যাডভান্টেজটা পাচ্ছি, গার্মেন্টসগুলো আমরা এখানে বানাচ্ছি, সেটা কিন্তু থাকবে না। সেটা কিন্তু 3 থেকে 5 বছর পরে এটা থাকবে না। অলরেডি কিছু কিছু পরীক্ষামূলকভাবে কিন্তু আপনি জানেন কিনা যে আমেরিকাতে এবং জার্মানিতে কিন্তু তারা পরীক্ষামূলকভাবে ফ্যাক্টরি বানিয়েছে যেখানে কোনো মানুষ নাই, শুধু রোবট কাজ করে সেখানে শার্ট তৈরি হয়। দিনে কিন্তু 3000-5000 শার্ট তৈরি হচ্ছে। সো এই 5 বছর পরে এই ধরনের যখন মানে ফ্যাক্টরি আমেরিকায় বা ইউরোপে তৈরি হয়ে যাবে, সো সেই কাজগুলো তো আর বাংলাদেশে আসবে না। সো এইখানে যেই যারা তখন মানে কাজ হারাবে আমাদের এই যে কর্মীরা, তাদের কি হবে? সো তাদেরকে আমরা যদি এখনই অন্য অন্য স্কিলে দক্ষ না বানাই, তাহলে কিন্তু একটা বড় বিপদ হবে। আমার মনে হয় এই বিষয়ে এই মুহূর্তে কিন্তু মানে জরুরি ভিত্তিতে এটাতে নজর দেওয়া দরকার। এবং আমার মনে হয় যে এইটা এখন থেকে যদি একটা পরিকল্পনার মধ্যে না আসা যায়, তাহলে হঠাৎ করে দেখা যাবে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আপনি যেটা বলছেন, এআই এর ব্যবহারও অনেক বাড়বে এবং সেক্ষেত্রেও নানান ধরনের কাজ আছে যেগুলি আমরা করি, সেগুলি হয়তো চেঞ্জ হয়ে যাবে। আর শুধু মানে পশ্চিমে যে তা না, বাংলাদেশেও অনেক কারখানাই এখন অটোমেশনের দিকে চলে যাচ্ছে। ফলে এইটার সঙ্গে আমি কিভাবে কপ করব, এবং অটোমেশনে যেই কারখানা যাচ্ছে তার জন্যও কিন্তু আমাদের আসলে লোকবল প্রয়োজন হবে, যে এই অটোমেশনটাকে ঠিকঠাক মতো করে ম্যানেজ করার জন্য। এবং মানে আপনি ঠিকই বলেছেন যে কারখানার মালিকরাও কিন্তু আমাদের দেশেও কিন্তু তারা অটোমেশন বেশি বেশি করে করবে, যাতে লেবার কম লাগে, মানে মানুষের কায়িক শ্রম কম লাগে। কিন্তু আপনার অনুষ্ঠানের নাম আশার বাংলাদেশ, তা আমি একটু আশাবাদী আমি এই ব্যাপারে। আমি যেটা বলি যে সব কাজ কিন্তু হারাবে না।
সৃজনশীল কাজ কিন্তু রোবট পারবে না। না সেটাই আমাদের কোথাও কিন্তু মানে আমাদের এটা কিন্তু নিয়ে ক্রিয়েটিভ আতঙ্কিত নিয়ে চিন্তা হওয়ার করতে কিছু নাই, কিন্তু এক্স্যাক্টলি প্রস্তুত হতে হবে যে প্রস্তুত আমার হতে আসলে হবে, বিকল্পটা প্রস্তুত কি। অবশ্যই হতে এটা হবে। ছাড়া হয়তো তেমন কিছু কারণে এটা আপনার কোনো কিছু এই চেঞ্জগুলি মানে বন্ধ করে রাখা তো যায় না, কারেক্ট, তাই না? কারেক্ট। একটা সময় একটা নিউজ পেপার মানে ছাপানোর আমি জন্য যেটা আমি কতগুলি যেটা বলি যে আমরা এখন কাপড় কেটে কাপড় সেলাই করে ভাঁজ করে কাপড় এক্সপোর্ট করি, তখন হয়তো কাপড় আর এক্সপোর্ট করবো না, কাপড় হয়তো ওখানেই বানানো হবে, ওই যে রোবট দিয়ে বানানো হবে, ওই রোবটগুলো আমরা এখানে বানাবো, আমরা রোবট বানিয়ে রোবট এক্সপোর্ট করবো, তাই না? সো আলমাস তাহলে কবির হয়তো আমার কাজের মনে হয় ধরন হয়তো চেঞ্জ হয়ে যাবে। সেগুলির জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। আমরা একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসব। এবছর আমরা দেখেছি যে মানে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের দিকেও আপনাদের নজর আছে। জাপানের সঙ্গে আলাদা একটা দিন ছিল, ফলে সেইটার অভিজ্ঞতাটা কেমন ছিল, এক্সপার্টাইজের দিক থেকে এই ধরনের উদ্যোগটা কতটুকু মনে করেন যে ভবিষ্যতেও আরও কার্যকরী হবে। বেসিস সফট এক্সপো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে বেসিস সভাপতি আলমাস কবির আছেন। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে আরেকবার ফিরে আসবো, যেটি জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় বা বিষয়গুলিও ছিল। এই বছরই আমরা দেখেছি জাপানকে আলাদাভাবে একটা জাপান ডে করা হয়েছে। সেইটা আমাদের এখানে যারা কাজ করছেন তাদের জন্য কতটুকু মানে তারা এখান থেকে কতটুকু উপকৃত হয়েছেন মনে করেন? এক নম্বর কথা, আমি প্রথমেই আপনাকে বলেছি যে বেসিস সফট এক্সপোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশীয় আইটি ইন্ডাস্ট্রির ক্যাপাবিলিটি এবং আমাদের কত ভালো ভালো প্রোডাক্ট এবং সার্ভিস আছে সেটাকে তুলে ধরা সবার সামনে। সো লোকাল যারা বায়ার আছে, ইউজার আছে, তারা এসে দেখেছেন, সেভাবে বিদেশিদের সামনেও আমরা এভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চেয়েছি এবং সে কারণে আমরা অনেক দেশ থেকেই আমরা আমরা ইনভাইট পাঠিয়েছিলাম। আমরা এবার কিন্তু জাপান থেকে একটা বড় ডেলিগেশন এসেছিল, প্রায় 30টা কোম্পানি, সুইডেন থেকে 6টা কোম্পানি, ডেনমার্ক থেকে, নেদারল্যান্ডস থেকে, ব্যাংকক থেকে, থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, বেশ অনেকগুলো দেশ থেকে কিন্তু অনেকে এসেছিলেন। এবং এর ফলে যেটা হয়েছে, আমার যেটা মনে হয় যে এবারের সফট এক্সপোর তারা ঘুরে একটা ভালো কনফিডেন্স তারা পেয়েছেন যে বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমাকে জাপানিজ একজন বলেছেন যে তিনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশে আইওটি নিয়ে এত ভালো ভালো কাজ হয়। সুইডেনের যে কোম্পানি দুজন আমাকে বলেছেন যে তাদের কোনো আইডিয়াই ছিল না যে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি একটা ভাইব্রেন্ট একটা ইন্ডাস্ট্রি। তারা ভেবেছে যে হয়তো ছোটোখাটো কয়েকটা কোম্পানি আছে এখানে যে এত কোম্পানি আছে, এত কাজ হয়। সো এই যে এই আই ওপেনিংটা আমার মনে হয় আমরা এবার সাকসেসফুলি করতে পেরেছি। জাপানের সাথে যেটা হয়েছে যে আমরা কয়েক বছর ধরে জাপান আইটি উইকে পার্টিসিপেট করছি এবং এবছরও আমরা পার্টিসিপেট করব। প্রায় 30টা কোম্পানি নিয়ে আমরা যাব বেসিস থেকে আগামী মে মাসে জাপানে। সো আমরা যেটা রিয়েলাইজ করেছি যে জাপানে একটা ভালো পোটেনশিয়াল রয়েছে আমাদের ব্যবসার, আইটি ব্যবসার, এবং সে কারণে কিন্তু অলরেডি কয়েকটা কোম্পানি সেখানে ব্যাক অফিস তারা নিয়েছেন, তারা কাজ শুরু করেছেন। আমরা বেসিস থেকে জাপান ডেস্ক নামে একটি ডেস্ক বানাচ্ছি আমাদের বেসিস অফিসে, যাদের কাজ হবে, যে ডেস্কের কাজ হবে যে আমাদের এখানে কোম্পানিগুলো তাদের সাথে যোগাযোগ করলে তারা জাপানিজ কোম্পানিগুলোর সাথে একটা লিয়াজও করে দেবেন আর কি। আমরা জাপান ডের ঘোষণা করেছিলাম দ্বিতীয় দিনকে, সারা দিনব্যাপী জাপানিজ যারা এসেছিলেন তাদের সাথে আমাদের লোকাল কোম্পানিগুলোর ম্যাচ মেকিং মিটিং হয়েছে, প্রায় 70-80টার মতো মিটিং হচ্ছে। তাছাড়া আমরা বেশ কিছু যারা জাপানিজ বড় বড় কাজ বাংলাদেশে অলরেডি হয়েছে বা মানে হচ্ছে, সেগুলো আমরা সাকসেস স্টোরিগুলো শেয়ার করেছি, যাতে জাপানিজ নতুন কোম্পানি যাদের বাংলাদেশ সম্বন্ধে আইডিয়া কম আছে তারাও জানতে পারলেন। এছাড়াও জাপানে একটা পরীক্ষা চালু আছে ITEE, সেটা যারা কয়েকজন এখানে আমরা পরীক্ষা যারা দিয়েছিল তারা পাশ করলো, তাদেরকে আমরা সামনে নিয়ে এসেছিলাম। সো সারাদিন ব্যাপী জাপানিজদের সাথে আমরা একটা ইন্টারাক্ট করেছিলাম এবং আমার মনে হয় এটা একটা ভালো সম্পর্কটা জোরদার হয়েছে জাপানের সাথে, পজিটিভ কোঅপারেশনের সুযোগ তৈরি হয়েছে। আলমাস কবির, আরেকটা বিষয় একটু জানতে চাবো, মানে এই এক্সপো থেকেই যে মেয়েদের ব্যাপারে বাড়তি নজর দিচ্ছেন আপনারা, এবং আমাদেরও এরকম একটা ধারণা আছে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে হয়তো মেয়েদের তাদের যে মানে বলা যায় যে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা এবং নিজের এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ সেটা অনেক বেশি আছে। জি, ঠিকই বলেছেন। আমাদের দুঃখজনক হলেও সত্য যে 50 ভাগ জনসংখ্যার মানে 50 ভাগ মেয়ে মানে নারী হলেও আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মেয়েদের সংখ্যা অনেক কম। এবং আমরা বেসিস থেকে বেশ কিছু উদ্যোগ নিয়েছি
মেয়েদেরকে এখানে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য এবার বেসিসে আমরা যেটা করেছিলাম, একটি উমেন জোন করেছিলাম আলাদা করে, যে নারী উদ্যোক্তাদের আমরা 16টি নারী উদ্যোক্তাকে আমরা ফ্রিতে স্টল দিয়েছিলাম, বুথ বানিয়ে দিয়েছিলাম, তারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসেস সেখানে ডিসপ্লে করেছেন। আমরা চাচ্ছি যে আরও বেশি করে নারীরা যাতে এই ইন্ডাস্ট্রিতে আসে, কেননা আপনি ঠিকই বলেছেন যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কোনো কায়িক শ্রম নাই, এখানে সবই মেধার ব্যাপার। এবং একজন নারীর যদি কোনো রকমের সমস্যা থাকে কোনো কারণে, যে বাড়ি থেকে সে বেরোতে পারছে না কোনো একদিন, বা তাকে হয়তো একটা ম্যাটার্নিটি লিভে বেশি দিন থাকতে হচ্ছে, সে কিন্তু ঘরে বসেও কাজটা করতে পারে। সো এইটা এমন একটা প্রফেশন যে তাকে উপস্থিত থেকেই, অফিসে উপস্থিত থেকেই করতে হবে বা কোনো কায়িক শ্রম দিতে হবে তা কিন্তু না। সো এই প্রফেশনের মেয়েদের না আসার কিন্তু কোনো কারণ নেই। এবং এটা একটা বড় সুযোগই, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ক্যারিয়ার পার্সু করার ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতাগুলি আমাদের মেয়েদের জন্য বড় ধরনের বাধা হয়ে আসে। ফলে এটা একটা বিরাট মানে একটা খুবই বড় অপরচুনিটির জায়গা মেয়েদের জন্য কাজ করার। আমরা ই কমার্স নিয়ে অনেক আলোচনা শুনি যখনই আমরা সফটওয়্যার এক্সপো বা এই ফিল্ডে কথা বলি। ই কমার্সটা যথেষ্ট বাড়ছে বাংলাদেশের মানুষের মধ্যে। ট্রাস্টের যে জায়গাটি আমরা গত কয়েক বছর অনেক আলোচনা করেছি যে ট্রাস্টটা এখনো পর্যন্ত সেরকম না, সেটা এখন আমরা দেখছি যে পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু করেছে, ট্রাস্টের জায়গাটা তৈরি হওয়া শুরু করেছে। ফলে ই কমার্স সেক্টরে কী ধরনের ভবিষ্যৎ দেখছেন? ই কমার্স মানে ইজ বুমিং অ্যান্ড ইট উইল বুম। এবং ই কমার্স নিয়ে আসলে আমাদের অনেক আশা। বাংলাদেশে ই কমার্স নীতিমালা তৈরি হয়েছে, ক্যাবিনেটে পাশ হয়ে গেজেট হয়েছে, যদিও সেইখানে কিছুটা পরিবর্তন হবার, রিভিশন হয়তো কিছুটা হবে। আমরা চাই যে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, শুধু শহরে না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যারা আছে, সেখানে তরুণরা এগিয়ে আসুক এবং তারা ক্ষুদ্র উদ্যোগ হিসাবে ই কমার্সকে তারা ক্যারিয়ার হিসেবে বেছে নিক। এখানে কিন্তু নারীরাও ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে ই কমার্সে, এবং এটা একটু বড় সুযোগ তাদের জন্য। অনেক হাতের কাজ, অনেক কুটির শিল্প কিন্তু তারা ই কমার্সের মাধ্যমে তারা বিক্রি করতে পারে, একেবারে এন্ড ইউজারের কাছে নিয়ে যেতে পারে। সো ই কমার্স আমি বলবো যে আমার সমাজ ব্যবস্থার জন্য কিন্তু এটা একটা আশীর্বাদ স্বরূপ। আর আপনি যেটা বললেন ট্রাস্টের ব্যাপারটা, হ্যাঁ, ট্রাস্ট এখন ডেফিনেটলি বাড়ছে। আরেকটা ভালো জিনিস হতে যাচ্ছে খুব শীঘ্রই, আমরা দেখতে পাবো, এটা বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ। সেটা হচ্ছে একটি এসক্রো সার্ভিস হতে যাচ্ছে। যে এসক্রো সার্ভিসটা, যেটা হয়তো আপনি জানেন, যে আমি যখন একজন ক্রেতা যখন কোনো জিনিস অর্ডার দিল এবং টাকাটা দিল, টাকাটা আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিলাম, টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে চলে যাবে না, টাকাটা একটা থার্ড পার্টির কাছে রয়ে যাবে। সো আমি যখন আমি এবং থার্ড পার্টি জানিয়ে দেবে যে হ্যাঁ, বিক্রেতাকে জানিয়ে দেবে যে আমি টাকাটা পেয়ে গেছি, তুমি তোমার জিনিস পাঠিয়ে দাও। সে তখন জিনিস যখন পাঠিয়ে দেবে এবং ক্রেতা যখন জিনিসটা বুঝে পাবে যে দেখা গেল যে হ্যাঁ, জিনিসটা ঠিক আছে, কোনো যে জিনিস চেয়েছিল সেই জিনিসই সে পেয়েছে, সে যখন স্যাটিসফাইড হবে, সে তখন বলবে যে আমি স্যাটিসফাইড, তখন টাকাটা বিক্রেতাকে দেওয়া হবে। আর সে যদি বলে যে না আমি স্যাটিসফাইড না, টাকাটা কিন্তু ফিরে দেওয়া হবে এবং সে বিক্রেতা পণ্যটা ফেরত পাঠিয়ে দেবে। সো এইখানে কিন্তু ট্রাস্টের ব্যাপারটা কিন্তু অনেক মানে ক্রেতার জন্য কিন্তু এটা একটা বড় সুবিধা। সো এই এসক্রো সার্ভিসটা বাংলাদেশে ছিল না এবং এটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। আমার মনে হয় এটা হলে কিন্তু আমরা ই কমার্সে একটা বড় পরিবর্তন দেখব ভলিউমে আর কি। এবং আমার মনে হয় যে এইটা একটা বিরাট বড় পরিবর্তন, যেটা আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই ট্রাস্টের দিক থেকে, যে না, টাকাটা এখনো পর্যন্ত একটা থার্ড পার্টির কাছে থাকছে, একটা আমানত হিসেবে থাকছে। হ্যাঁ, ফলে এইটা মানে এখন তো ই কমার্সে এইটা অনেক মানে ফেরত নিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আবার টাকার ট্রানজ্যাকশনটা কী হবে সেগুলি নিয়ে তারপরে সেটার উপরে মানে আস্থাটা অনেক বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। সৈয়দ আলমাস কবির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এই ছিল আশার বাংলাদেশে। দেখা হবে আগামী শনিবার একই সময়ে। শুভরাত্রি।